আচ্ছা, আমরা অসহযোগ আন্দোলন এবং তার পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি সেটা এর আগের ক্লাসে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব সাইমন কমিশন। সাইমন কমিশন দেখবে আমাদের পাঠ্য বইতে রয়েছে। তখন ভারত সচিব ছিলেন বার্কেনহেড। সাইমন কমিশন 1927 সালে তো অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন একসঙ্গে মিশে যাওয়া, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, ফলে অসহযোগ আন্দোলন যখন শেষ হলো তারপর হিন্দু মুসলিমদের মধ্যে কেটে যাওয়া শুরু হয়েছে। হিন্দু মুসলিমদের মধ্যে সেই মিলনের জায়গা তৈরি না হয়ে বরং হিন্দু মুসলিমদের মধ্যে একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়। ফলে 1924 এই সময়, এই কাল পর্বে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, একটা বিরাট রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়, আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে। ঠিক এই সময় ভারতবর্ষে শান্তি ফিরিয়ে আনার জন্য একটা আইনি সংস্কারের প্রয়োজন অনুভূত হয়। আর সেই আইনি সংস্কার করার জন্যই সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন 1927 সালে গঠিত হয় এবং সেই সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। ফলে একটা কমিশন, যে কমিশন ভারতবর্ষ পর্যবেক্ষণ করবে, ভ্রমণ করবে, অনুসন্ধান করবে, করে ভারতবর্ষের জন্য একটা রিপোর্ট দেবে বা আইনি সংস্কার হবে, সেই কমিশনে যদি কোনো ভারতীয় না থাকে তাহলে সেই কমিশন ভারতবাসী হিসাবে আমরা গ্রহণ করতে পারিনি। ফলে ওই সাইমন কমিশন গঠিত হওয়ার পর যখন ভারতবর্ষে এলো, যখন বম্বে তারা পদার্পণ করলো, ঠিক তখন থেকে সারা ভারতবর্ষে এই সাইমন কমিশনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়, হরতাল, ধর্মঘট, বিক্ষোভ শুরু হয়। সেটা কিন্তু আমাদের পাঠ্য বইতে রয়েছে। সাইমন গো ব্যাক কালো পতাকা দেখিয়ে সেই বম্বে গলিতে গলিতে, রাজপথে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ তারা বিক্ষোভ দেখাতে থাকে। তা সত্ত্বেও কিন্তু তারা ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত অনুসন্ধান করে তারা কিন্তু রিপোর্ট জমা দিয়ে গেছে। আর সাইমন কমিশন এর বিরুদ্ধে যিনি সব থেকে বেশি বলতে কি, যিনি ওই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে, তিনি হলেন লালা লাজপত রায়। লাহোরে তিনি যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন তখন পুলিশের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ হয় এবং সেই সময় তিনি পুলিশের লাঠির আঘাতে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীকালে তিনি মারা যান। তো সাইমন কমিশন একটা অংশ তোমাদের বইতে রয়েছে, দেখবে আলাদা করে দেওয়া নেই, পরপর এগুলো লেখা আছে, তো সেটা পড়বে। সাইমন কমিশনের উপরে 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন থাকতেও পারে। হয়তো প্রশ্ন ঘুরিয়ে দিলাম যে সাইমন কমিশন ভারতীয়রা গ্রহণ করেনি কেন, বা কংগ্রেস কেন গ্রহণ করেনি, বা মুসলিম লীগ কেন গ্রহণ করেনি, কারণ সেখানে মুসলিম সদস্য ছিল না, বা মুসলিম লীগের কোনো কথাই সেখানে উল্লেখ থাকেনি। ভারতীয়রা গ্রহণ করেনি, কংগ্রেস গ্রহণ করেনি, কারণ সেখানে ভারতীয় কোনো সদস্য ছিল না। এরকম বিভিন্ন কারণ
তো যার ফলে সাইমন কমিশন কিন্তু বা গ্রহণ করেনি, তার বিরুদ্ধে ভারতবর্ষে বিক্ষোভ শুরু হয়েছে। এই সাইমন কমিশনের পর আমি একটু আগে যেটা বললাম যে আমাদের ওই সময় ভারত সচিব ছিলেন বার্কেনহেড, তিনি ভারত সচিব ছিলেন। তিনি আমাদের ভারতীয়দেরকে ব্যঙ্গ করতেন, মানে আমরা স্বায়ত্তশাসন কি বা দেশ চালানোর যে দক্ষতা সেটা আমাদের নেই, আমরা কোনো একটা আইন বা সংবিধান তৈরি করতে পারবো না, সেই দক্ষতাও আমাদের নেই, এরকমভাবে ব্যঙ্গ করতে। তো সেই ব্যঙ্গ বা তাদের অবহেলার জবাব দেওয়ার জন্য এই সময় 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা কমিটি গঠিত হয়। আর সেই কমিটি বিভিন্ন বিষয়ের আইনি খসড়া তৈরি করে, সেই আইনি খসড়া তৈরি করে সেই রিপোর্ট জমা দেয়। আর সেই রিপোর্টটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। এই নেহেরু রিপোর্ট হয়তো আমাদের পাঠ্য বইতে নেই কি আছে জানি না, কিন্তু এইখানে এটা বলতে হবে, কারণ আমরা ধীরে ধীরে আরেকটা দিকে এগোচ্ছি। 1928 সাল নেহেরু রিপোর্ট। 1929 সাল আর একটা গুরুত্বপূর্ণ, কংগ্রেসের লাহোর অধিবেশন বসে। আর সেই লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর এই অধিবেশনে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এবং সেই সিদ্ধান্তটা হলো কি পূর্ণ স্বরাজ অর্জন, পূর্ণ স্বরাজ এবং পূর্ণ স্বরাজ অর্জন করার শপথ গ্রহণ করা। তারপরেই আমরা দেখেছিলাম যে 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতীয় পতাকা উত্তোলন করে আমরা প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছিলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর তখন থেকেই আমাদের প্রজাতন্ত্র দিবস প্রতি বছর পালিত হয়ে আসে। তো এই 1929 সালে এই কংগ্রেসের লাহোর অধিবেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়। আমি সমালোচনার দিকগুলো যাচ্ছি না, আমি সংক্ষেপে কিন্তু খসড়াগুলো বলে যাচ্ছি, এবং সেটা কিন্তু সর্বসম্মতভাবে গৃহীত হয়, যদিও মহাত্মা গান্ধীর সঙ্গে মতের অমিল ছিল। ঠিক এই সময় ইয়ং ইন্ডিয়া পত্রিকা, মহাত্মা গান্ধীর ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে তিনি ইংরেজদের কাছে 11 দফা দাবি পেশ করেন। ইংরেজদের কাছে 11 দফা দাবি পেশ করেন, এবং তিনি হুমকি দিয়েছিলেন ইংরেজের প্রতি যে এই 11 দফা দাবি যদি ইংরেজ সরকার না মানে তাহলে কিন্তু আবার তিনি একটা বৃহৎ আন্দোলনের দিকে যাবেন বা এগোবেন। কিন্তু ইংরেজ সরকার মহাত্মা গান্ধীর এই 11 দফা দাবির কোনো প্রস্তাব গ্রহণ করেনি, কোনো কর্ণপাতই করেনি। এদিকে 1930 সালে ইংল্যান্ডে প্রথম গোলটেবিল বৈঠক বসেছিল। আর সেই গোলটেবিল বৈঠকে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত শাখা সংগঠন দল রয়েছে তাদের প্রধান যোগদান করেছিল, কিন্তু জাতীয় কংগ্রেস থেকে কেউ যোগদান করেনি। আর জাতীয় কংগ্রেস থেকে যোগদান না করার অর্থই হচ্ছে সেই বৈঠক ব্যর্থ হবে। এদিকে মহাত্মা গান্ধী ইংরেজদের উপরে 11 দফা দাবি পেশ করেছে। তার মধ্যে প্রধান ছিল যেটা লবণের উপর থেকে ব্রিটিশদের আইন তুলে নেওয়া, অর্থাৎ লবণের উপর থেকে বিধিনিষেধ তুলে দেওয়া। কিন্তু ইংরেজরা সেটা কর্ণপাত করেনি, যার ফলে 1930 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আর একটা আন্দোলনের ডাক দেন, আর সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। 1930 খ্রিস্টাব্দে
আইন অমান্য আন্দোলন। কিভাবে তিনি আন্দোলন শুরু করেছিলেন, আর আন্দোলনের এই আইন অমান্য শব্দটা মাইতে বুঝতে পারছো তোমরা সকলে, যে আমাদের ভারতবাসীদের উপরে, ভারতীয় বিভিন্ন দ্রব্যের উপরে ইংরেজরা তাদের লাভের জন্য, তাদের সুবিধার জন্য বিভিন্ন আইন চাপিয়ে দিয়েছে, বিভিন্ন বিধি নিষেধ চাপিয়ে দিয়েছে। মানে এমন অবস্থা, আমার দেশেই একটা জিনিস হচ্ছে, কিন্তু আমি সরাসরি সেটাকে তুলে খেতে পারবো, ইংরেজরা তুলে সেটা আমাদের দেবে, আমরা খাবো, এরকম অবস্থা। তো লবণ সেরকম একটা। তো মহাত্মা গান্ধী দেখলেন যে কোন আইন তিনি ভাঙবেন, তিনি নিজের হাতে আইন ভাঙবেন, আইন অমান্য করা, ইংরেজ আইন করেছে সেটাকে অমান্য করা, এটা হচ্ছে আইন অমান্য। তাহলে কোন জিনিসের উপরে তিনি আইন লঙ্ঘন করবে? তো তিনি একটা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে লবণের উপরে যে আইন রয়েছে, বিধিনিষেধ রয়েছে, সেইটা আমি অমান্য করব। এই সিদ্ধান্তটা কিন্তু একটা, আগেই বললাম, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে লবণ এমন একটা জিনিস যেটা সমাজের সমস্ত শ্রেণীর মানুষের প্রয়োজন, হিন্দু হোক, মুসলিম হোক, উঁচু নিচু, দরিদ্র ধনী, যে কোনো মানুষের লবণটা কিন্তু অতি প্রয়োজনীয় জিনিস। আর এই লবণের উপরে যে নিষেধ রয়েছে সেইটা যদি তিনি অমান্য করেন, আর সেইটা যদি আন্দোলনের প্রধান একটা লক্ষ্য রাখেন, তাহলে ভারতবর্ষের মানুষ তাকে সমর্থন করবে, এইটা ভেবেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে শুরু করেছিলেন আন্দোলনটা? তিনি আশ্রম তৈরি করেছিলেন, গুজরাটের সবরমতী আশ্রম। সেই জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখান থেকে তিনি পায়ে হেঁটে যাবেন। কোথায় যাবেন? আরব সাগরের থেকে ডান্ডি নামক জায়গা, সেইখানে তিনি যাবেন। প্রায় 240 কিলোমিটার বা মাইল রাস্তা, এবং সঙ্গে ছিলেন প্রায় 70-71 জন সহযোগী। শুরু করলেন কবে? পদযাত্রা, সম্পূর্ণ দিন পায়ে হেঁটে যাবে। 12ই মার্চ 1930, 12ই মার্চ তিনি সে সবরমতী আশ্রম থেকে দীর্ঘ পথ যাত্রা শুরু করলেন। প্রত্যেক দিন 10-15 কিলোমিটার তিনি হাঁটবেন, যে এক পরিকল্পনা হল। এবং গিয়ে পৌঁছালেন কবে? এপ্রিল মাসের 6 তারিখ, 6 এপ্রিল তিনি ওখানে পৌঁছালেন। এবং তখন তার সঙ্গে হাজার হাজার মানুষ, এবং সমুদ্রের উপকূলে পৌঁছিয়ে সেখানে নিজের হাতে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করলেন, এবং ভারতীয়দেরকেও বললেন সবাই লবণ তৈরি করো, নিজের মতো ব্যবহার করো। এইভাবে তিনি আইন অমান্য আন্দোলন ডাক দিয়েছিলেন। ফলে আইন অমান্য আন্দোলন তার যে প্রতিক্রিয়া সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং অনেক নারীরাও এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তার মধ্যে সরোজিনী নাইডু অন্যতম এক নারী, সঙ্গে আরও ছিলেন। এছাড়া শুধু যে ওই গুজরাট বা মহারাষ্ট্র, সোলাপুর তা নয়, পাঞ্জাব, নাগাল্যান্ড, মণিপুর, বিভিন্ন জায়গায় আমাদের বইতে নামও দেওয়া আছে, যে মণিপুর, নাগাল্যান্ডে যেটা রানী গিদাল একটা মহিলা নাম দেওয়া আছে। চট্টগ্রামে আব্দুল হামিদ খান ভাসানী, তার নেতৃত্বে বিরাট আন্দোলন হয়। তা সারা ভারতবর্ষে কিন্তু একটা ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল, এবং ইংরেজরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। তাহলে এই আন্দোলনটাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবে? ইংরেজরা ইতিমধ্যে ভাইসরয় হিসাবে ভারতবর্ষে এসেছেন আরউইন, তিনি ভারতবর্ষে আছেন, ভারতের ভাইসরয়। এবং ইংল্যান্ডে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আহ্বান করা হয়েছে। এবার মহাত্মা গান্ধীকে
ইংল্যান্ডে পাঠাতেই হবে, অর্থাৎ কংগ্রেস থেকে সেখানে পাঠাতেই হবে। ফলে ইংরেজি আর একটা চক্রান্ত হল। ইংল্যান্ড থেকে আরওইনকে নির্দেশ দিল যে মহাত্মা গান্ধীর সঙ্গে তুমি আবার একটা সন্ধি করো, একটা চক্রান্ত আবার। এবং মহাত্মা গান্ধীকে তিনি সন্ধির জন্য আহ্বান করলেন। মহাত্মা গান্ধী এলেন। 31 সালে আরওইন এবং গান্ধীর সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম হচ্ছে গান্ধী আরওইন চুক্তি। এবং এখানে কি বলা হলো, আরওইন বললেন যে আপনাকে লন্ডনে যেতে হবে, গোল্ডেন বৈঠকে যোগদান করতে হবে। তখন উভয়ের মধ্যে চুক্তি শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হয়। তাদের কি কি শর্ত দেওয়া হলো? মহাত্মা গান্ধী বললেন যে আমি যেতে রাজি আছি। মহাত্মা গান্ধীকে বলেছিল যে ভারত আইন অমান্য আন্দোলন বন্ধ করতে হবে। মহাত্মা গান্ধী বললেন ঠিক আছে, আমি বন্ধ করব, আমি লন্ডনেও যাব, কিন্তু আমাদের শর্ত মানতে হবে। কী করতে হবে? যারা বন্দী তাদেরকে মুক্তি দিতে হবে, এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কাউকে গ্রেপ্তার করা যাবে না, কারোর উপরে অত্যাচার করা যাবে না, বিভিন্ন শর্ত। এবং মহাত্মা গান্ধী যা যা শর্ত বলেছিলেন ওই সমস্ত শর্তগুলোই হ্যাঁ বলেছিলেন। উদ্দেশ্য তো আলাদা, যেন তেন প্রকারে লন্ডনে মহাত্মা গান্ধীকে পাঠানো। তো যাই হোক, মহাত্মা গান্ধী সাময়িক 31-এ আরওইন চুক্তি হলো, 32-এ আইন অমান্য আন্দোলন তিনি আপাতত বন্ধ করলেন, করে তিনি লন্ডনে গেলেন, দ্বিতীয় গোল্ডেন বৈঠকে যোগদান করলেন। কিন্তু আরও ভারতীয় যারা নেতা নেত্রী ছিলেন, যোগদান করেছিলেন, সেখানে কিন্তু মতের মিল হলো না। ফলে দ্বিতীয় গোল্ডেন বৈঠক ব্যর্থ হলো। তিনি দেশে ফিরে এলেন। মহাত্মা গান্ধীর সঙ্গে আরওইন যা যা কথা দিয়েছিলেন, যা যা তিনি অঙ্গীকার করেছিলেন, সেই সমস্ত একটা কথাও পরবর্তীকালে ব্রিটিশ শাসন ভারতবর্ষে মেনে নেয়নি। কোন বন্দীকে মুক্তও করেনি, ভারতের উপর অত্যাচার বন্ধ করেনি, নিপীড়ন বন্ধ করেনি, অর্থাৎ কোনো কথাই কিন্তু বা কোনো শর্তই কার্যকরী হয়নি। যাই হোক, তিনি গেলেন, শূন্য হাতে দেশে ফিরে এলেন। আসার পরে দেখলেন যে ভারতবর্ষে তিনি যা যা করতে বলেছিলেন তার একটাও বাস্তবায়িত হয়নি। ফলে তিনি আবার দ্বিতীয় দফায় আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন 32 সালে। খুব স্বাভাবিক, একটা উদ্যম নিয়ে একটা আন্দোলন শুরু হয়, তার পথ চলা শুরু হয়, তার ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটে। কিন্তু হঠাৎ সেটা থামিয়ে দিয়ে কিছুদিনের জন্য আবার শুরু করা, ফলে প্রথমবারের যে জোশ জোয়ার সেটা কিন্তু দ্বিতীয়বারে আসে না। ফলে 32 সাল থেকে যখন তিনি আবার আন্দোলন শুরু করলেন, ফলে পূর্বের মতো আর কিন্তু সাড়া পাওয়া গেল না। শেষ পর্যন্ত 1934 খ্রিস্টাব্দে তিনি নিঃশর্তভাবে এই আন্দোলন তুলে নিলেন। এর মধ্যে দুটো একটা কথা বলতে হয়। এদিকে যেমন 32-এর পর আবার আন্দোলনকারীদের উপরে পুলিশ অত্যাচার শুরু হয়েছে, নিপীড়ন শুরু হয়েছে, অর্থাৎ দমনমূলক তো একটা ব্যাপার আছেই আন্দোলন বন্ধ করার। তাছাড়াও কূটনৈতিকভাবে এই ভারতবর্ষে এই আন্দোলনকে বিভিন্ন দিকে চালিত করে, তারও একটা ষড়যন্ত্র শুরু হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তিনি কমিউনাল অ্যাওয়ার্ড অর্থাৎ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অর্থাৎ বিভিন্ন সম্প্রদায় অনুযায়ী পৃথক নির্বাচনের কথা বলেন। ভারতবর্ষে তো এমনিতে ভেদাভেদের শেষ নেই। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের অন্দর মহলের কী পরিস্থিতি। আম্বেদকর রয়েছেন, আরও অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। ফলে এইটা যখন ঘোষিত হলো, তখন মহাত্মা গান্ধী আমৃত্যু অনশন শুরু করলেন।
শেষ পর্যন্ত আম্বেদকরের সঙ্গে মহাত্মা গান্ধী সাক্ষাৎ এবং পরস্পরের মধ্যে একটা সন্ধি বা চুক্তি, যেটাকে বলা হয় পুনা চুক্তি, স্বাক্ষরিত হয়। তারপর আবার কংগ্রেসের মধ্য থেকেই আলাদা সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে নির্বাচনের লড়াই সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি অনশন তুলে নিলেন। তো এই জায়গাতে টুকরো কথা যেটা আমাদের থাকে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী, পুনা চুক্তি কী বা কাদের মধ্যে হয়েছিল, কবে হয়েছিল। সুতরাং এটা একটা কূটনৈতিক অস্ত্র। যেমন সামরিক বাহিনী দিয়ে যেমন আন্দোলনকে বন্ধ করা, তেমনি কূটনৈতিকভাবে ভারতীয়দের ভেতরের মধ্যে অর্থাৎ জাতীয়তাবাদী যে ব্যক্তিত্বরা রয়েছে, বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদেরকে ছত্রভঙ্গ করা মানসিক দিক থেকে, সেটাও একটা ষড়যন্ত্র। সেটাও কিন্তু ইংরেজরা শুরু করেছিল, বিভেদ নীতি। এটুকু আমাদের আইন অমান্য আন্দোলন। এবার আইন অমান্য আন্দোলনের এবং ওইদিকে অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন, এই সমস্ত আন্দোলনের পজিটিভ দিক কী ছিল? আমরা অসহযোগ আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের ইতিবাচক দিক কী ছিল? অর্থাৎ আমাদের গুরুত্বটা কি আন্দোলনে? কিছু তো পেলাম না। অসহযোগ আন্দোলনও কিছু পেলাম না, আইন অমান্য আন্দোলনও কিছু পেলাম না। তবুও কিন্তু একটা তার গুরুত্ব রয়েছে। অসহযোগ আন্দোলনে যদি আমরা যাই, এই আন্দোলনের গুরুত্বটা কি? দেখো, আমি দুটো একটা পয়েন্ট চেষ্টা করি। মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ আন্দোলনের কথা বলেছিলেন। কেন বলেছিলেন? কারণ ভারতবর্ষের জনগণ ব্রিটিশ শাসনের দ্বারা যথেষ্ট ভীত, আতঙ্কিত। সবাই জানে যে ইংরেজ বিরোধী কথা বলা মানে শেষ। সেই জায়গাতে মহাত্মা গান্ধী কি বলেন? অহিংস অসহযোগ, অর্থাৎ আমার হাতে অস্ত্র থাকবে না। তার আমার হাতে অস্ত্র না থাকলে আমার বিরুদ্ধে যারা, তারা অস্ত্র ধারণ করবে না। ফলে আমরা যে আন্দোলন করব, সেই আন্দোলনে কিন্তু জীবন হানির সম্ভাবনা কম। তাহলে যখন আমি একটা আন্দোলন আমরা সামিল হলাম, সেই আন্দোলনে যখন জীবনহানি হবে না, তার পরবর্তীকালে যখন আমরা আন্দোলনের আবার ডাক দেব, তখন কিন্তু মানুষের মধ্যে একটা সাহস বাড়বে। একটা সাহস যে না, এর আগে তারা আন্দোলনে যোগদান করেছিলাম, তেমন তো কিছু হয়নি। তাহলে আবার আন্দোলন ডাক দিলে তখন এইসব মানুষ, এরা যেমন যোগদান করবে, তেমনি এদের দেখা দেখি আরও বেশি সংখ্যক মানুষ কিন্তু পরবর্তী আন্দোলনে সামিল হবে। এইভাবে যখন গোটা ভারতবর্ষের মানুষ একটা আন্দোলনে সামিল হবে, তখন কিন্তু আমরা স্বাধীনতা পাবই পাব। এই হচ্ছে এই আন্দোলনের সবথেকে ইতিবাচক দিক। এবার আন্দোলন যদি আমি অল আউট আক্রমণ করি, অর্থাৎ আমরা আন্দোলন করব সেটা সমস্ত রকম নীতি নিয়ে, তাহলে কি হবে? আমরা যদি আগ্রাসী হই, ব্রিটিশ সরকার দমন করার জন্য তারাও আগ্রাসী হয়, তার ফলে কি হবে? তারপরে খণ্ডযুদ্ধ হবে, প্রচুর লোক হতাহত হবে, সাধারণ মানুষের উপর অত্যাচারের মাত্রা বাড়বে আর কমবে না। কৃষকদের উপরে যারা যোগদান করেছিল তাদের জমি জায়গা বাজেয়াপ্ত করবে। ফলে কি হবে? ইংরেজরা কিন্তু আন্দোলন যে কোনো মূল্যে তারা কিন্তু দমন করবে, এবং দমনটা করবে এমনভাবে, তারপরে যখন আমরা আবার আন্দোলনের ডাক দেবো বা মহাত্মা গান্ধী আন্দোলনের ডাক দেবেন, আর কিন্তু সেই আন্দোলনের লোক আসবে না, ভয়ে আসবে না। তাহলে যে একটা সুদূর প্রসারী লক্ষ্য উদ্দেশ্য, সেটা কিন্তু বাস্তবায়িত হয়তো বা হবে না। এই দিকটা লক্ষ্য রেখেই মহাত্মা গান্ধী আন্দোলন পরিচালনা করতেন, এবং তিনি ততটাই এগোতেন
যতটা পর্যন্ত জীবনহানির সম্ভাবনা কম থাকবে। আর যখনই জীবনহানির সম্ভাবনা থাকবে তখন তিনি আন্দোলনকে বন্ধ করে দিয়েছেন। এই হচ্ছে এই আন্দোলনের ইতিবাচক দিক, যে জীবনহানি হয়নি, ফলে আবার আন্দোলনে যোগদান করা যায়। এইভাবে সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়বেই। হয়তো পরস্পরের মধ্যে মতপার্থক্য থাকবে, সমালোচনা হবে, কিন্তু সাধারণ জনগণের মধ্যে কিন্তু এই আন্দোলনে যোগদান করার যে একটা মানসিকতা, সেইটা কিন্তু বৃদ্ধি পাবে। আর পরবর্তীকালে দেখা যাবে যে ভারত ছাড়ো আন্দোলনে সর্বশ্রেণীর মানুষ সেই আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। যদিও অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন, এই উভয় আন্দোলনের সময় শ্রমিকরা, কৃষকরা বিভিন্ন প্রদেশে তারা কিন্তু স্বতন্ত্রভাবে আন্দোলন করেছে। সবসময় যে কংগ্রেসের মধ্য থেকে আন্দোলন হয়েছে তা কিন্তু নয়। কংগ্রেসের মাধ্যমে যে আন্দোলন, সেটা আন্দোলন হচ্ছে, কংগ্রেসের বাইরেও কিন্তু আন্দোলন হচ্ছে সারা ভারতবর্ষে বিক্ষিপ্তভাবে। এই ছিল এই আন্দোলনের মহাত্মা গান্ধীর দিক থেকে ইতিবাচক দিক। এটুকু থাক আজকে।